সকাল থেকেই অজয়বাবু শুধু ঘরবার করছেন। কখনো ছোট ছেলেকে ফোন করছেন, কি রে কখন রওনা হবি তোরা? অনেক বেলা হয়ে গেল তো। বাবা, এই নিয়ে সকাল থেকে 5 বার ফোন করা হয়ে গেল, তবুও তো এখনো রওনা হলি না। এই বাড়িতেও তো অনেক কাজ আছে। কনে বিদায়ের সময় এত তাড়াহুড়ো করলে চলে? কান্নাকাটি চলছে এখন, তাড়া দেওয়া যায়? বৌদি তো মাকে ছেড়ে আসতেই চাইছে না। কি বলছিস কি? কাঁদছে মেয়েটা? এত কাঁদার কি আছে সেটাই তো বুঝি না। এটাও তো নিজেরই বাড়ি, অসুর বাড়ি তো নয়। আচ্ছা রাখছি, এবার বেরোবো আমরা। ফোন রেখেই বাড়িতে হই হই কাণ্ড জুড়ে দেন অজয়বাবু। বিদিশা, বিদিশা, কি হয়েছে কি? এত চিৎকার জুড়লে কেন? বিয়ে বাড়ির ঘর, হাতে 5টা কাজ থাকে তো নাকি? শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন বিজু সমুর মা। আরে সমু এইমাত্র বলল ওরা রওনা হয়ে গেছে, তোমার সব রেডি আছে তো এদিকে? সকাল থেকে তোমার কি আর কোনো কাজ নেই? কোথায় বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, কি রান্না হবে না হবে সেসব ব্যবস্থা ঠিকঠাক হচ্ছে সেদিকে দেখবে, তা না যত সব মেয়েলি কাজে তোমার নাক না গলালে চলছে না। না আরে বিদিশা, সেদিকেও খেয়াল আছে আমার। আজকে আমার কি আনন্দের দিন জানো তো, আমার মেয়ে আসছে বাড়িতে। এই শোনো, তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, ছেলের বউকে ছেলের বউয়ের মতনই দেখো। মেয়ে মেয়ে করে একদম মাথায় তুলবে না। প্রথম থেকে রাশ টেনে না ধরলে শেষে মাথায় উঠে নাচবে। স্ত্রীর কথা শোনার থেকে চুপ করে যাওয়াই অজয়বাবুর কাছে শ্রেয় মনে করে কাজের অজুহাত দিয়ে বাইরে বাগানের দিকে বেরিয়ে গেলেন। বাগানে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। ওনার কতদিনের ইচ্ছে একটা মেয়ের। বিয়ের 1 বছর পর বিদিশা যখন ওর প্রেগন্যান্সির খবর দিয়েছিল, তখন সবার সামনেই অজয়বাবু বলেছিলেন, আমার একটা মেয়ে চাই। কথাটা শুনেই অজয়বাবুর মা ধমকে উঠেছিলেন, কী সব অলক্ষণে কথা বলছিস? মুখের কথার কোনো লাগাম নেই। মেয়ে হয়ে কি বংশে বাতি দেবে? ঠাকুর তুমি পাপ নিও না। কি বলতে কি বলে ফেলে। আমার কিন্তু একটা ছোট্ট গোপালই চাই। আমি তোমাকে একটা সোনার মুকুট বানিয়ে দেব ঠাকুর। অজয়বাবু ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিলেন সেদিন। বুঝতেই পারছিলেন না যে উনি কি এমন ভুল বলে ফেলেছিলেন। ঘরে লক্ষ্মীর আগমনের প্রার্থনা করার মধ্যে কি এমন দোষ আছে? রাত্রিবেলা আবার স্ত্রীর বকুনি। কার সামনে কি বলতে হয় সেটাও শেখনি। আমার ছেলেই চায়, মেয়ে নয়। দেখবে, আমাদের একটা ছেলে হলে তোমার মায়ের চোখে আমার দাম অনেক বেড়ে যাবে। সেদিন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলেছিলেন অজয়বাবু। স্ত্রীকেই বা কি দোষ দেবেন? এই বাড়িতে এসে থেকে যা দেখছে সেটাই বলছে, বা হয়তো ছোট থেকে মায়ের বাড়িতেও এটাই দেখে এসেছে। এটাই তো বেশিরভাগ বাঙালি বাড়ির চিত্র। অজয়বাবু নিজেও ছোট থেকে দেখেছেন মা 2 দিদির সাথে ওনার কতটা পার্থক্য করতেন। 1 গ্লাস দুধ উনি পেয়েছেন, আর 1 গ্লাস দুধ 2 দিদিকে ভাগ করে মা দিয়েছে। ছোট হয়েও সবচেয়ে সুন্দর জিনিসটা ওনার কপালেই জুটেছে। মায়ের কথায় এটাই নাকি ছেলেদের প্রাপ্য। আর এদিকে দিদি একটু তরকারি বেশি চাইলেই মা বলতো, মেয়েদের অত নোলা ভালো নয়। একজন মাই যদি তার সন্তানদের মধ্যে ছেলে মেয়ে বিভেদ করেন, তবে অন্যরা তো করবেই। মা হলো সন্তানের প্রথম শিক্ষক। সেখানে মা যদি তার কন্যা সন্তানকে শিক্ষার শুরুতেই মেনে নেওয়ার ও মানিয়ে নেওয়ার কথা বলেন, তাহলে তার মাথা উঁচু করে বেঁচে থাকার চেষ্টাতে প্রথম কফিনটা মা নিজেই গেঁথে দেন। ছোট থেকেই মায়ের এই জিনিসটা খুব অপছন্দ করতেন অজয়বাবু। 2-1 বার প্রতিবাদ করতেও গিয়েছিলেন, কিন্তু মায়ের চোখ রাঙানিতে চুপ করে যান এই শান্ত নির্বিরোধী মানুষটা। বিয়ের পর স্ত্রীর হয়ে কথা বলতে গেলেন তো স্ত্রৈণ আখ্যা পেলেন। স্ত্রী নিজেই বাধা দিয়ে বলেছে, তুমি পুরুষ মানুষ, পুরুষ মানুষের মতো থাকো, মেয়েদের ব্যাপারে নাক গলাতে হবে না। অজয়বাবু আজ অবধি বুঝে উঠতে পারলেন না, নিজের স্ত্রীর হয়ে দুটো কথা বললে সেটা পুরুষ মানুষোচিত হয় না কেন। ছেলের জন্মের পর মনে মনে ভেবে রেখেছিলেন, ছেলের বিয়ে দিয়ে ঘরে মেয়ে আনবেন। এই মেয়ে তো ওনাকে ছেড়ে কোথাও যাবে না। জীবনের শেষ দিন পর্যন্ত মেয়েকে আগলে রাখবেন। দীর্ঘ 27 বছর পর যখন ছেলে সরকারি চাকরি পেল, তখন বিদিশা ছেলের বিয়ের জন্য তোড়জোড় শুরু করল। অজয়বাবু নিজের মনে মনে বললেন, ছেলেটাও হয়েছে আমার মতো, নিজের পছন্দ মতো একটা মেয়ে জোগাড় করে নেবে তা নয়, সারাদিন অফিসে আর ফাইলে ডুবে আছে। মায়ের বাধ্য সুপুত্রের মতো মায়ের হাতেই
মেয়ে দেখার ভার ছেড়ে দিয়েছে। মা বললেই তিনি ফাইল থেকে মুখটি তুলে বিয়ের পিঁড়িতে বসে পড়বেন। এই হাবভাব আসলে। তবে একদিক থেকে ভালোই হয়েছে। ছেলে কাউকে বাড়িতে নিয়ে এলে যে বিদিশা মেনে নিত সেটা দুঃস্বপ্ন মাত্র। বাড়িতেই দক্ষযজ্ঞ বেঁধে যেত। যাক, শুরু হয়েছিল বিদিশার মেয়ে দেখার পালা। অজয়বাবুর খুব খারাপ লাগতো স্ত্রীর প্রত্যেকটি মেয়ের ছবি দেখে চুলচেরা বিশ্লেষণ করা, যেন মেয়েগুলো মানুষ নয়, বাজারের পটল আলুর মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখছে। মা মারা যাওয়ার পর থেকেই বিদিশার দাপট এই বাড়িতে আরও বেড়ে গেছে। বড় সরকারি চাকুরে ছেলের মা, ওর তো অহংকারে মাটিতে পাই পড়ে না। ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে স্ত্রীর সাথে মেয়েদের বাড়িতে যেতে হয়। প্রত্যেক রবিবার এক এক বাড়িতে যাওয়া। কখনো মেয়ে পছন্দ হয় তো মেয়ের বাড়ি পছন্দ হয় না, আবার কখনো মেয়ে বাবা মায়ের একমাত্র মেয়ে, তার জন্য রিজেক্ট। এটা নাকি পাত্রী দেখার আগে বিশেষভাবে দেখতে হয়। মেয়ে একা হলে নাকি ওর ছেলেকেই শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে হবে, কিন্তু ছেলেটা ওর, তাই ছেলের উপর সব অধিকারও ওর। যেহেতু ছেলেটা ওর, তাই ছেলের উপরে সব অধিকারও ওর। আবার কারোর বাবা মায়ের অবস্থা ভালো নয়, তাই সেই মেয়ে রিজেক্ট। ছেলে বিপদে পড়লে নাকি শ্বশুরবাড়ি কোনো কাজে আসবে না। বিদিশার পাশে দাঁড়িয়ে এসব কথা শুনতে শুনতে লজ্জায় মাথাটা মাটিতে মিশে যায়। বিদিশা যখন গয়নাগাটি নিয়ে মেয়ের বাবা মায়ের সাথে দর কষাকষি করে যে 10 ভরি নয় 15 ভরি সোনা, 15 ভরি নয় 18 ভরি সোনা, তখন একজন পুরুষ হয়ে নিজের সুযোগ্য ছেলেকে নিলামে চড়তে দেখে মরমে মরে যেতে ইচ্ছে করে। কিসের অভাব বিদিশার? বুঝতে পারেন না। কিছু বলতে গেলে বলবে, তুমি চুপ করো। কই, যখন আমার বিয়ের সময় তোমার মা এটা চাই ওটা চাই করে একের পর এক দাবি করে গেছে, তখন তো বাধা দিতে পারোনি। হ্যাঁ, মাকে বোঝাতে পারিনি, কিন্তু সেই সময় আমি তোমার বাবাকে গোপনে গয়না কেনার টাকা দিয়ে দিয়েছিলাম। কিন্তু গরিব বাড়ির মেয়ে বলে সারা জীবন তো তোমার মা আমাকে কথা শোনাতে ছাড়েননি। তাহলে আমি কেন ছাড়ব? মানে আমার মা তোমার সাথে যা যা করেছে সেগুলো তুমি আবার তোমার বৌমার সাথে করবে নাকি? এতে অবাক হওয়ার কি আছে? এটা তো শাশুড়ি বউয়ের উত্তরাধিকার। আমাকে যা দিয়েছেন সেটাই ফিরিয়ে দেব আমি আমার বৌমাকে। কেন বিদিশা? বরং তুমি যা যা পাওনি সেটা ওকে দাও, ওর মধ্য দিয়ে পূরণ করো। কেন? ও তো আমার মেয়ে নয়? দেখো, অনেকক্ষণ ধরে বকবক করছো, আর মাথা ধরিও না। লাস্টবার ওনারা একটা মেয়ে দেখতে গিয়েছিলেন, তাও সেটা অজয়বাবুর অনুরোধেই। ফটোটা দেখেই অজয়বাবুর কেমন যেন মায়া পড়েছিল মেয়েটার প্রতি। বাবা নেই, মায়ের সাথে মামাবাড়িতেই মানুষ। এটা শুনেই মানা করে দিয়েছিল বিদিশা। আমার ছেলে শ্বশুরবাড়িতে জামাই আদর পাবে না, তাছাড়া মামারা কি আর তেমন ধুমধাম করে ভাগ্নের বিয়ে দেবে? তবু স্বামীর জোরাজুরিতে রাজি হয়েছিলেন মেয়েটি দেখতে যেতে। মেয়েটির নাম মুক্তা। সত্যি, ওর হাসিতে যেন মুক্ত ঝরে। বেঁটেখাটো চেহারার মিষ্টি মেয়ে, দর্শনশাস্ত্রে গ্র্যাজুয়েট। ওখানে বসেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন, এই আমার মেয়ে। তাই আজ এই মুহূর্ত থেকে আমার মেয়ের দায়িত্ব আমার, এমনকি মেয়ের বিয়েরও। বিদিশার সমস্ত দাবি দাওয়া পূরণ হওয়াতে ও শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়। এইসব ভাবতে ভাবতেই বাইরে বাজনার শব্দ। ভাবনার ঘোর থেকে বেরিয়ে এলেন অজয়বাবু। হয়তো আমার মেয়ে, আমার মা লক্ষ্মী চলে এসেছে। বধূ বরণের পর মুক্তা শ্বশুরমশাইকে প্রণাম করলে অজয়বাবু বলেন, এত বছর পরে মা লক্ষ্মী আমার গৃহে পদার্পণ করলেন। শোনো মা, আজ থেকে আমি যেমন সমু বিজুর বাবা, তেমনি আমি তোমারও বাবা। মুক্তা অবাক হয়ে শ্বশুরমশাইয়ের দিকে তাকায়। পাশ থেকে যত সব আদিক্ষেতা বলে বিদিশা বিয়ের অন্যান্য আচারের জন্য বৌমাকে ভেতরে নিয়ে গেলেন। সমস্ত স্ত্রী আচার সারতে সারতেই বেলা 12টা পেরিয়ে গেল। আজ বউ ভাত। নতুন বউ ভাত কাপড়ের অনুষ্ঠান সেরে সকলের পাতে ভাত দিয়ে সবার শেষে খাবে। ছেলে যখন মুক্তার হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে তার আজীবনের খাওয়া পড়ার দায়িত্ব নেওয়ার কথা বলল, তখন মনে মনে অজয়বাবু বললেন, দেখিস মা, একদিন আমি তোকে এমন যোগ্য করে তুলব যে তোকে শুধুমাত্র খাওয়া পড়ার জন্য আমার ছেলের উপরে নির্ভর করতে না হয়। খাবার ব্যাচ শুরু হতে তখনও একটু দেরি আছে। ছোট ছেলে সমুকে দিয়ে মুক্তাকে ডাকিয়ে একটা প্যাকেট ওর হাতে দিয়ে বললেন,
বাড়ির লক্ষ্মী সারাদিন খালি পেটে থাকলে বাড়ির অমঙ্গল হয়। চটপট অল্প কিছু হলেও খেয়ে নাও। কিন্তু বাবা, কেউ যদি কিছু মনে করে? সেজন্য তো আমি আছি, আর আছে তোমার সুযোগ্য দেওর, সমু বলে উঠল। কুঁচো নিমকিগুলো মুখে দিয়ে এই প্রথম এই বাড়ির দুটো মানুষকে খুব আপন মনে হলো। বিজয়ের সাথে তো তেমন করে আলাপই হয়নি এখনো, কিন্তু এই কয়েক মুহূর্তেই এই বাবা নামের মানুষটাকে, যাকে বিবাহ সূত্রে বাবা বলে ডাকার অধিকার পেয়েছে, তাকে সত্যি বাবা বলে মনে হলো। বাবার স্নেহ তো ওর কাছে ছোট্টবেলার কয়েকটা স্মৃতির মধ্যেই সীমাবদ্ধ। নাও বৌদি, তাড়াতাড়ি করো, নইলে আবার আমাদের মাতৃদেবীর যা চোখ। সমু, আবার মায়ের সম্পর্কে এরকম বলে না। রিসেপশন শেষ, আত্মীয় স্বজনরা বাড়ি চলে গেছে। একদিন বিকেলে হঠাৎ অজয়বাবু খেয়াল করলেন মুক্তা সমুর কাছে মোবাইলটা চাইছে। সমু, একটা কথা ছিল। বলো না বৌদি, বসো। না ঠিক আছে, বলছিলাম তোমার মোবাইলটা একটু দেবে, মাকে একটু মিসড কল দিতাম, তাহলে মা ঘুরিয়ে ফোন করবে। আসলে আমার ফোনটা রিচার্জ শেষ হয়ে গেছে। তোমার দাদা তো অফিসের কাজে ফোনটা নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমারটা থেকে কথা বলো না। কথাটা শুনে খুব কষ্ট পেলেন অজয়বাবু। সত্যি তো, মেয়েটা এই কদিন বাড়িতে এসেছে, ওর হয়তো আমাদের আপন করে নিতে, নিজের মতো করে কিছু চাইতে কদিন সময় লাগবে, কিন্তু ওর প্রয়োজন অপ্রয়োজনগুলোর দিকে তো আমাদেরই খেয়াল রাখতে হবে। এবার থেকে প্রতি মাসে রিচার্জ করে দেব। সন্ধেবেলা মোবাইলে রিচার্জ মেসেজ পেয়ে অবাক হলো মুক্তা। মায়ের কাছে তো টাকা নেই, তাছাড়া মা বাড়ির বাইরে খুব একটা বেরোয় না। কলেজে পড়তে পড়তেই মুক্তা দুটো টিউশন শুরু করেছিল নিজের টুকটাক হাত খরচ চালাবার জন্য। এত বড় মেয়ে হয়েও মামার কাছে হাত পেতে টাকা নিতে লজ্জা লাগত। যে কটা টাকা হাতে ছিল আসার সময় মাকে দিয়ে এসেছে। বিজয়কেও তো কিছু বলেনি, একমাত্র সমু জানে। কিছু বুঝতে না পেরে সমুকে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমার ফোনটাতে রিচার্জ করে দিলে? আমি, না তো, সেই সৌভাগ্য এখনো হয়নি বৌদি। তোমার দেওরকে এখনো টাকার জন্য শ্রীমান পিতৃদেবের কাছেই হাত পাততে হয়। চিন্তা করো না, যখন বুঝতে পারছো না কে করেছে, তাহলে নিশ্চিন্তে থাকো, এ কাজ আমাদের পিতৃদেবেরই। মা বিয়ের ঠিক পর থেকেই প্রতি মুহূর্তেই মুক্তাকে বুঝিয়ে এসেছে, শাশুড়ির সব কথা শুনে চলবি, মুখে মুখে কথা বলবি না, মেয়েদের ওরকম মানিয়ে চলতে হয়। দেখিস তোর জন্য আবার তোর মামাদের কথা শুনতে যেন না হয়। তাই শাশুড়ি মায়ের উঠতে বসতে কথা শুনলেও মুখ বুজে থাকে মুক্তা। ওর বাপের বাড়ির পাঠানো তত্ত্ব দেখে আত্মীয় স্বজনদের কাছে ওনার নাক কাটা গেছে। এই কথাটা সময় পেলে, সুযোগ পেলেই শোনাতে ছাড়েন না। আর এই কদিনে এটুকু বুঝে গেছে, বিজয় মাতৃভক্ত সন্তান, চুপচাপ নির্বিরোধী মানুষ, নিজের কাজ নিয়েই ব্যস্ত। এমনকি বাবা মাঝে মধ্যে সন্ধ্যাবেলায় ওদের জন্য ফুচকা বা রবিবারের সকালবেলায় গরম জিলিপি নিয়ে আসেন। শাশুড়িমা কথা শোনাতে ছাড়েন না এই নিয়ে। কই, আগে তো কোনোদিন নিয়ম করে এসব জিনিস বাইরে থেকে আসেনি। মুক্তাকে ঠেস দিয়ে কথা বলেন, কই, আমরা তো বাবু এসে না এসে শ্বশুরকে হাত করার চেষ্টা করিনি। সব থেকে বড় ঝড়টা উঠল যেদিন অজয়বাবু মাস্টার্সের ফর্ম তুলে এনে সবার সামনে মুক্তাকে দিলেন। বিদিশা তো আকাশ থেকে পড়লেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? সংসার ছেড়ে বৌমা এখন বাইরে পড়তে যাবে? তাতে কি হয়েছে, বিজুও তো সারাদিন বাড়িতে থাকে না। তাছাড়া মুক্তা তো ডিস্টেন্সে পড়বে, ওকে প্রতিদিন ইউনিভার্সিটি যেতে হবে না। তোমার সংসারের সব কাজ হওয়া নিয়ে তো কথা। কিরে মা, পারবি না সব কাজ সামলে পড়াশোনা করতে? বাবা তুমি? মুক্তা আস্তে আস্তে ঘাড় নাড়ে। ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল মুক্তার। সন্ধেবেলা বিজয় স্ত্রীকে বলল, মায়ের অশান্তির ভয়ে কিছু বলতে পারিনি, কিন্তু তুমি যদি ঘরের কাজ সামলে পড়াশোনা করতে পারো, আমার কোনো অসুবিধে নেই। এইভাবেই সেদিন দাসবাড়ির অচলায়তনের ভিতটা নড়ে উঠেছিল। বাবার সহযোগিতায় মুক্তা খুব ভালোভাবে মাস্টার্স কমপ্লিট করল। আর 1 বছর পর মুক্তা একটি প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষিকার পদে যোগ দিল। বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে স্কুল। অজয়বাবু নিজে মুক্তাকে স্কুলে নিয়ে গেলেন। সবার কাছে গর্ব করে নিজের মেয়ের চাকরির খবর দিলেন। প্রথম মাসের বেতন পেয়ে মুক্তা বাড়ি এসে প্রথমেই অজয়বাবুর হাতে জামা প্যান্টের সেটটা তুলে দেওয়ার সাথে সাথেই নতুন সাউন্ড সিস্টেমটা দেখিয়ে বলল, দেখো তো বাবা ঠিকঠাক বাজছে কিনা।
অজয়বাবু সুইচটা অন করতেই বেজে উঠল, আমি যে জলসা ঘরে। তুই কি করে জানলি মা আমি পুরনো দিনের বাংলা গান? আমার বাবা যদি আমার সম্পর্কে এত কথা জানতে পারে, তাহলে আমি এইটুকু জানতে পারবো না যে আমার বাবা স্বর্ণযুগের গান শুনতে খুব ভালোবাসে। শাশুড়ি মায়ের হাতে গরদের শাড়িটা তুলে দিয়ে বলল, আপনার আগের শাড়িটা পুরনো হয়ে গেছে মা, এবার থেকে এটা পরেই পুজো দেবেন। বৌমা, তুমি আমার জন্য? এই প্রথম বিদিশার চোখের কোণাটা ভিজে উঠল। বারে, আপনি আর বাবা ছাড়া আমার পড়াশুনো চাকরি কিছুই হতো না। আপনারা ছিলেন বলেই তো আমি আজ নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আমাকে আবার আপনি কেন? তাহলে আমাকে শাড়িটা দেওয়ার কি দরকার? তোমার বাবা কি দাও সব। আমার ভুল হয়ে গেছে মা, এটা তোমার। আচ্ছা মা, তোর মায়ের আর মামাদের জন্য কেনাকাটা করেছিস তো? তোর ওপর সবার আগে অধিকার ওনাদের। হ্যাঁ বাবা, সবার জন্য কিনেছি, কিন্তু আজকে যে সবার আগে তোমাদেরকেই দিতে হতো। এই বাড়িতে আসার দিন থেকে বাবার অভাবটা ভুলে গেছি, আবার নতুন করে বাবা ডাকার সৌভাগ্য পেয়েছি। মেয়ে হিসেবে এটুকু করব না? আর আজকের দিনটা কি জানো তো? কি মা? আজ যে ফাদার্স ডে বাবা। হ্যাপি ফাদার্স ডে বাবা, বলে বাবাকে প্রণাম করল। ওরে, মেয়ের জায়গা বাবার পায়ে নয়, বুকে, বলে মুক্তাকে জড়িয়ে ধরলেন অজয়বাবু।